নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, প্রচুর কমেন্ট আমি পেয়েছি, আর আমারও খুব ভালো লেগেছে যে হঠাৎ করে একটা ঘটনা পেয়ে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের ভালো লেগেছে, এর থেকে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। এইটুকুই ভালো লাগে, বুঝতে পারলেন? সব সময় তো একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক সব জায়গায় থাকে। তো আমার হচ্ছে পাওয়াটা যেটা, সেটা হচ্ছে আপনাদের ভালো লাগা বা আপনাদের বিভিন্ন রকম সুন্দর সুন্দর কমেন্ট। খারাপ কমেন্ট এলেও অসুবিধা নেই, তবে আমি চাই যে সেটা ভিডিও সম্পর্কিতই হোক, এটাই চাওয়া। তো যাই হোক, আপনারা একজন আমার মতো একজন মানে যার এই একটু কথা বলার ক্ষমতাটুকুই রয়েছে, তাকে এতটা পর্যন্ত টেনে এনেছেন বা আমার পাশে রয়েছেন, এটা সত্যি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালেও বোধহয় সেটা কম বলা হয়। তো চলুন আজকের ভিডিও তাহলে শুরু করে দিই। আজকের ভিডিওটি যেটা কি ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি হচ্ছে হলদিয়ার একটি ঘটনা। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে ঘটনাটি কোথা থেকে পেলাম, তাই তো? ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমারই একজন সাবস্ক্রাইবার বান্ধবী। তিনি হলদিয়াতে থাকেন এবং তিনি বলেছেন যে আপনার থেকে আমি কিছুটা ছোট হব, খুব ছোট নয়। আর উনি যেটা বলেছেন, ওনার ঘটনা বলার শুরুটা কীরকম ছিল শুনুন। ওনার বক্তব্য অনুযায়ী ওনার স্বামী ছিলেন অসম্ভব একটা বদমাশ লোক। আমি বদমাশ উচ্চারণ করলাম, উনি কিন্তু এটা উচ্চারণ করেননি। হ্যাঁ, উনি যেটা উচ্চারণ করেছেন আমি সোশ্যাল মিডিয়ায় বলছি না। অত্যন্ত নিম্ন রুচির এবং একজন বদমাইশ মানুষ ছিলেন নাকি ওনার স্বামী, ওনার প্রথম স্বামী। উনি ওই প্রথম স্বামীর মৃত্যুর পর উনি কিন্তু দ্বিতীয়বার বিবাহ করেছেন এবং তিনি এখন ভীষণ হ্যাপি এবং তার একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে খুব ভালো রয়েছেন তিনি। এটা হচ্ছে ওনার বক্তব্য। তো এবার তাহলে চলুন ঘটনার দিকে এগোনো যাক। কিন্তু ওনার মাথায় রাখবেন, ওনার প্রথমে বক্তব্যটাই এটা ছিল যে দিদি জানেন তো, আপনার মানে আমাকে বলছে যে আমার নাম ধরে বললেই ভালো। তো আমি তো নাম ধরে বলতে কি হয়েছে, বলো না না, তবুও আপনাকে আমি দিদি বলেই বলছি, যেহেতু আপনি আমার থেকে বয়সে কিছুটা বড়। কিন্তু উনি বলেছেন যে আপনি আমার বন্ধুর মতো। তো ব্যাপার হচ্ছে যে ওই যে ওনার মানে প্রথমেই যেটা কথা যে দিদি আমার স্বামী না ছিলেন প্রথম স্বামী আমার, আমি কিন্তু দ্বিতীয়বার বিবাহ করেছি। প্রথম স্বামী আমার ছিলেন অত্যন্ত নিম্ন একজন মনের মানুষ, মানে নিম্ন রুচির মানুষ, একজন বদমাশ, মানে যত ধরনের বদমাইশি হয় সেই রকম একজন মানুষ কিন্তু তিনি ছিলেন। তাই বললাম ও আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত তো এইটা তো উনি প্রথমে বললেন। তা এবার আমি ঘটনাটায় ঢুকছি। ঘটনাটা তো বললাম যে হলদিয়ার ঘটনা। উনি হলদিয়াতে ওই দিদিভাই থাকেন, আর উনি বললেন যে যেহেতু আমার সাথে জীবনের সাথে জড়িয়ে রয়েছে এরকম একটা বাজে একটা জঘন্য ঘটনা, ওই জন্য আমি এই ঘটনাটি বলবো কি বলবো না অনেক দিন ধরেই ভাবছিলাম। কিন্তু আপনি তো রোজই বলেন যে স্টক কমে যাচ্ছে, আর সত্যি তো, আমরা যদি সবাই মিলে এগিয়ে না আসি আপনি বা কোথা থেকে পাবেন? তো ওই জন্যই চিন্তাভাবনা করলাম দূর, উনি তো আজ আর আমাদের মধ্যে নেই, আর আমার জীবনের ঘটনা হোক, আমার নাম না বললেই হলো। তো আমি ওই জন্য ওনার নাম আমি বলছি না, শুধু জায়গাটা বললাম হলদিয়ার। এবার হলদিয়ার কোন জায়গা কী বৃত্তান্ত সেসব উনি আমাকে কিছু জানানো নেই, আর আমি জানতেও চাইনি। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, হলদিয়াতে ওনার মানে প্রথম বিয়ে হয়, কিন্তু মানে ওনার বাপের বাড়িও হলদিয়াতে, শ্বশুর বাড়িও হলদিয়াতে। এবারে বলছি যে কিছু কিছু দেখবেন দিদিভাই, সমাজে কিছু কিছু মানুষ থাকেন, বাড়িতে কিছু কিছু সন্তান থাকে যারা না ছোট থেকেই কিন্তু নিজের আখেরটা ভীষণ ভালোভাবে গুছিয়ে নিয়ে
নিতে থাকে। তো আমি বললাম কীরকম? বলছে যে আমার স্বামী উনি বরাবর একটা মানে ওনার সাথে যখন বিয়ে হয় একটা বেশ ভালো রকম একটা বেসরকারি ফার্মে উনি চাকরি করতেন। তো উনি সেটা কি কোথায় করতেন সেটা উনি বলেননি দিদিভাই। উনি বলছেন যে কিন্তু ছোট থেকেই না এই যে আমার স্বামী এদের পরিবারে ওনার ভাসুর আছে, মানে এরা দুই ভাই, বলছে যে ভাসুর রয়েছে, দুজন ননদ রয়েছে, তাদের যদিও বিয়ে হয়ে গিয়েছিল। আমার স্বামী যেহেতু ছোট হওয়ার ফায়দা লোটা বলে না, সেইটা উনি লুটেছিলেন ছোট থেকে। ওনার শ্বশুরমশাইও একটা ভালো জায়গায় চাকরি করতেন, কোথাও ভাসুরও করতো, মানে ছোট বলে আমাকে মাসে এত টাকা করে দিতে হবে। বললো ওনাকে এভরিডে কিছু না কিছু টাকা বাড়ির লোককে দিতে হবে, মানে এই রকমভাবে উনি মানে যারা বাড়িতে ছিল তাদেরকে অত্যাচার করতেন। এবং ওনার শাশুড়ি মা যেটা জানিয়েছে যে প্রথম দিকে ছোট ছেলে বায়না করছে, অনেক সময় হয় না ছোট বাচ্চারা যে দাও না 5 টাকা, এটা কিনবো বা ওটা খাবো এরকম, বা আমি জমাবো, এরম করে করে কিন্তু পরবর্তী সময় সেটা কিন্তু মানে রীতিমতো একটা সাংঘাতিক পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। যাই হোক, উনি না মানে তলে 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 টাকা পয়সা গোছায়। বলছে যে টাকা জমাবার নেশাটা তো ছোট থেকে, তখন ওই ভাঁড়ে জমাতো, এতে জমাতো, ওতে জমাতো। আর তারপরে যখন বড় হতে থাকে তখন তো বুদ্ধি পোক্ত হতে থাকে, কিসে রাখলে সেই টাকাটা ডবল হবে, 3 গুণ হবে, সেইটা তখন তো বুদ্ধি গজ করছে। তখন সেই মতো উনি টাকা পয়সা সমস্ত উনি গোছান এবং গুছিয়ে নিয়ে বলছে যে আমার তো সম্বন্ধ করেই বিয়ে, আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে দেখাশোনা করে, আর ভালো জায়গায় চাকরি করতো, আমরা তো আর জানতাম না তখন এরকম ব্যাপার ট্যাপার। তো যাই হোক আমার বিয়ে হয়ে যায়। বলছে বিয়ে হয়ে যাওয়ার পর কিচ্ছু উনি না বাড়িতে কিচ্ছু ভাঙেননি, যে এই সমস্ত উনি করতে চলেছেন। বিয়ে হয়ে গেল, বৌভাত হয়ে গেল, বৌভাত হয়ে বলল আমাদের অষ্টমঙ্গলার পর যেই আসলাম একদম হাটের মধ্যে সেই হাঁড়ি ফাটানো বলে সেইভাবে উনি আচমকা ঘোষণা করলেন যে হলদিয়াতেই উনি বললেন বেশ কিছুটা মানে ওনার শ্বশুরবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় উনি দোতলা বাড়ি করে ফেলেছেন এবং উনি আর কিন্তু এদের সাথে থাকবে না, ওইখানে আমাকে নিয়ে চলে যাবে। বলছে বাড়ি ভর্তি মানে কান্নার রব উঠলো, যে মানে বাবা মা আকাশ থেকে পড়লেন। তারা বললেন যে খোকা আমাদের একটু বললি না, আমরা নয় থাকবো না, হ্যাঁ কিন্তু আমাদের তো একটু জানাতে পারতি, সে তো আনন্দের ব্যাপার, কিন্তু নতুন বিয়ে করা বৌমা কিছুদিন আমাদের মধ্যে রাখবি না, এখনই তুই নিয়ে চলে যাবি, সবে বিয়ে হয়ে এলো বৌমা, আমরা একটু শিখিয়ে টিকিয়ে দিই, সংসার করতে গেলে তো একটা অভিজ্ঞতার দরকার হয়। বললো আমি সমস্ত শিখিয়ে টিকিয়ে নেব, কোনো প্রয়োজন নেই এখানে থাকার, আমরা কালকেই নতুন বাড়িতে চলে যাব। তো যাই হোক, বাবা মার চোখের জল নিয়েই কিন্তু বলা যেতে পারে ওনারা স্বামী স্ত্রী মিলে নতুন বাড়িতে যাত্রা করলেন। আর ভদ্রমহিলা আমাকে বলছেন যে আমি এই কথাটা শোনার পর থেকে হাউমাউ করে কাঁদছি, কারণ এই যে শ্বশুরবাড়িতে মাত্র কয়েকটা দিনই আমি তখন থেকেছি, কিন্তু এনাদের ব্যবহার আমার শ্বশুর শাশুড়ির মতো অমায়িক মানুষজন এদেরকে ফেলে এই মানুষটার সাথে, এবং বুঝতে পেরে গেছি ততক্ষণে যে এই মানুষটা চরম স্বার্থপর, একটা বললাম তো বদমাশ লোক, তার সাথে যেতে আমার ঘেন্না হচ্ছে, কিন্তু উপায় নেই, তিনি আমার স্বামী, আমাকে যেতেই হবে। তো পরের দিন আমরা যথারীতি কিন্তু ওই বাড়িতে আমরা গিয়ে পৌঁছালাম। নতুন বাড়িতে দিনগুলো ভালোই কাটতে থাকলো। আমায় শ্বশুর বাড়িতে মানে ও দিদি বলছেন যে আমাকে শ্বশুর বাড়িতে উনি আসতে দিতেন না, এবং শ্বশুর শাশুড়ি কখনো মানে কচ্চিৎ কদাচিৎ যদি এই বাড়িতে আসতেন তাদেরকে এক কথায় চূড়ান্ত অপমান, তাহলে অপমান করতেন। বলল অপমান কীরকম জানেন তো? অপমানটা হচ্ছে কি ব্যাপার হঠাৎ করে এই বাড়িতে আসলে, কোনো দরকার আছে কি? এর থেকে বড় অপমান আপনিই বলুন দিদিভাই আর কি হতে পারে? ফলে কি তাদেরও আশা কমতে লাগলো, আর আমারও বন্দি দশা শুরু হলো, কারণ আমি শ্বশুরবাড়িতে যেতে পারতাম না। আমি ছটফট করতাম ওই নিষ্পাপ ভদ্র মানুষগুলোকে দেখবার জন্য, তাদের সাথে একটু কথা বলার জন্য।
মানে বলে না যে দৈত্যপুরীতে একজন রাজকন্যাকে নিয়ে গিয়ে আটকে রাখা, আমার জীবনটা সেই রকম পুরো সেই খাতে কিন্তু বইছিল। এবং ভগবানকে বলছিলাম যে ঠাকুর আমি জানি না যে এর থেকে মুক্তি লাভের কি উপায় আছে। বলল যাই হোক, এভাবে দিন চলতে চলতে হঠাৎ করে একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তো উনি অফিস থেকে ফিরছেন। আচ্ছা, অফিস থেকে ফিরছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বলছে আমি তো গুণাক্ষরেও কিছু জানি না, বা আমার সাথে কিছু শেয়ার উনি করতেন না। আমাকে ওই সবার স্ত্রী থাকে, আমিও একজন স্ত্রী, আমি বাড়িতে রয়েছি, এইটাই। এবং আমার বাবা মার কাছে উনি আমাকে যেতে দিতেন, কিন্তু যখন যখন মানে বাবা মাও যখন কখনো হয়তো জামাইকে বলেছে যে বাবা মাকে এনে তুমি তো রাখতে পারো কটা দিন, তখনই তারা অপ্রিয় হয়ে যেত। উনি বললেন যে এই জন্যই বলছি এত বদমাশ লোক। এবং তখনই বাপের বাড়ি যাওয়াও কিন্তু আমার প্রায় বন্ধের মুখে, না গেলেই ভালো হয়। এবং তারা এলেও সেই রকম, কি ব্যাপার, হ্যাঁ তোমরা এলে, ও তো ভালোই আছে, এত তাড়াতাড়ি এসে গেলে, এইরকমভাবে মানে শ্বশুরবাড়ির লোকেদেরও এরকমভাবে বলা শুরু করলে। তো যাই হোক, তো এভাবে চলতে চলতে বলছে যে যেদিনকার কথা বলছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেদিনকে তো উনি অফিস ফেরত বাড়ি ফিরছেন, কিন্তু সেদিনকে কিন্তু বলে না যে ধর্মের কল বাতাসে নাড়ে, সেদিন কোনো একটা বিশেষ কারণবশত ওনাকে কিন্তু চাকরি থেকে মানে রিজাইন করে দেওয়া হয়, বা রিজাইন নিতে বলা হয়, এরকম মানে ওনার কাজটি ওদিনকে চলে যায়, পরিষ্কার কথা। তা উনি বলছেন যে ওই ভদ্রমহিলা বলছেন যে উদ্ভ্রান্তের মতো উনি তো এসে বাড়ি ফিরলেন, অনেক অনেক রাত্রে উনি ওদিন বাড়ি ফিরলেন, আর বাইরে তো তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। আর ফিরলেন মানে মুখ চোখ থমথম করছে, দেখেই মনে হচ্ছে প্রচণ্ড কান্নাকাটি করেছে বা কিছু। আমি তো মানে জড়সড় হয়ে গিয়ে অবস্থা দেখে বললাম, আমি পারতপক্ষে খুব একটা কথা বলতাম না, জড়সড় হয়ে গিয়ে আমি বলতে লাগলাম যে তোমার কি হয়েছে, এরকম মুখ চোখ করে আছো কেন, বা কি বৃত্তান্ত। বললো যে আমাকে খালি বললো যে আমার জানো তো চাকরিটা চলে গেছে। তা বলছে শুনে তো আমার মাথায় বাজ ভেঙে পড়লো, কারণ ওনার জীবনের সাথে তো আমারও বেঁচে থাকা, আমার মানে উনি দিদিভাই যেভাবে বলছেন যে আমার খাওয়া দাওয়া, আমার খাওয়া পড়া যে ব্যাপারটা থাকে, সেটা তো ওনার জীবনের সাথেই আমার জড়িত, আমি তো কিছু করি না, উনি যা করেন তাতেই আমার চলে। বললো যে বিশ্বাস করুন দিদি, আমি কিন্তু ওদিনকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, এবং আমার কিন্তু মনে হয়েছে যে এ পাক্কা না অফিসে কিছু চুরি ধরনের কিছু করেছিল, যার জন্য কিন্তু এই রকম পানিশমেন্ট উনি কিন্তু পেলেন। এবং আমি যখন জিজ্ঞেস করলাম কেন এরকম তোমাকে রিজাইন করা হলো কেন, তখন বললো যে মানে খেকিয়ে, কুকুরের মতো আমায় খেকিয়ে উঠে বলল যে তোমার কি দরকার, হ্যাঁ তোমার কি দরকার, তুমি কি এখন রাস্তায় বেরিয়ে নিজের জন্য কাজ খুঁজবে। তখন বলছে যে আমারও রাগ হয়ে গেল, আমি যতদূর পড়াশোনা করেছি আমি যদি খুঁজতাম তাহলে কিছু একটা নিশ্চয়ই পেয়ে যেতাম। হ্যাঁ, তখন বললো বেকার বকো না তো, যাও গিয়ে সামনে থেকে সরো, এরকমভাবে মানে দুর্ব্যবহার করতেন, এবং সেদিনও করলেন। তো যাই হোক, ওনারও খুব অভিমান হয়ে গেল যে এরকম কেন করলো। কিন্তু উনি সারা রাত চিন্তা ভাবনা করে উনি বলছেন যে আমার যদ্দূর মনে হচ্ছে যে কিন্তু চুরিমুড়ি করেছে, কারণ একটা লোভী লোক না, ছোট থেকে ও টাকার প্রতি এত লোভ, এই চুরি করাটাই স্বাভাবিক, এটা কিন্তু ওনার স্ত্রী সেদিনকে মনে হয়েছিল। আচ্ছা, এবারে উনি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলেন, ওনার না একটা ওয়ার্ড্রোব ছিল কাঠের, যেখানে উনি জামা কাপড় বা ওনার কোট স্যুট সব ঝুলিয়ে রাখতেন, কারণ অফিসে খুব ভালো পদে ছিলেন, ভালো কোম্পানিতে ছিলেন, এইসব পড়তেন, ঝুলিয়ে রাখতেন। তা উনি ওনার ওয়াইফ যেটা বলছেন, মানে এখন যদিও ওয়াইফ নয়, ওই দিদিভাই যেটা বলছেন যে আমি লক্ষ্য করলাম ওই ঝড় বৃষ্টির মধ্যে ওরম তো মনেই হচ্ছে কান্নাকাটি করে উনি ঢুকেছেন, উনি না একটা কিছু ফট করে ওয়ার্ড্রোবটা খুলে একটা কিছু কিন্তু ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিলেন,
রেখে দিলেন। এবং উনি কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, ওই যে ওয়ার্ডরোবে বা ওনার যা যাবতীয় ছোটোখাটো আলমারি টালমারি, তখনকার দিনে খুব বেশি দিন আগের ঘটনা নয় যদিও, কিন্তু বলছে যে ওনার একটা বড় মানে বেশ বড় একটা ট্রাঙ্ক, এই সবের চাবি কিন্তু নিজের কাছে রাখতেন এবং নিজে ক্যারি করতেন। আমাকে কিন্তু কিছু এগুলো আমার কাছে থাকতো না। তো কী লুকিয়ে রাখলেন, কি ব্যাপার? বলো আমার কৌতূহল তো চূড়ান্ত হলো যে বাবা জামা কাপড় খুললো না, সব সপে ভেজা, জল পড়ছে, ছাতা মাথা কিছু ছিল না কাছে, ওইভাবে ভিজতে ভিজতে পুরো রাস্তায় এসছে বোঝা যাচ্ছে। সে তারপরে কাঁদো কাঁদো মুখ চোখ, সে ওয়ার্ড্রপ করে চট করে কি একটা ঢুকিয়ে রাখলো। যাই হোক, কিছু বুঝতে পারলো না। তো যাই হোক, এরপর থেকে কিন্তু এনাদের জীবনটা কীরকম একটা বদলে গেল। বলছে ওই তো ওটা ঢুকিয়ে একটা জিনিস ঢুকিয়ে রাখলো, তারপরে 2 দিন উনি বাড়ি থেকে কোথাও বেরোলেন না। 3 দিনের দিন যখন বেরোলেন, বেরিয়ে যখন বাড়ি ফিরলেন, তখন হাসতে হাসতে বাড়ি ফিরলেন। সে ভদ্রমহিলা বলছে আমার জন্য অনেক কিছু খাবার দাবার নিয়ে এসছে, আবার সেই বেল ফুলের মালা নিয়ে এসছে, এসো তোমার খোপায় লাগিয়ে দিই, এই রকম করছে। তাই হলো কী ব্যাপার বলো তো, তোমার এত আনন্দ আজকে, কিসের আনন্দ? বলছে যে তখন উনি আমায় বললেন যে আনন্দ হবে না, আমার যে হয়েছে, আমার যে নতুন চাকরি হয়েছে, খুব ভালো জায়গায় কিন্তু আমার চাকরি হয়েছে, তুমি ভাবতেও পারবে না আমি যা চাকরি করতাম তার থেকেও উঁচু পদে আমি চাকরি পেয়েছি, এবং এখান থেকেও স্যালারি অনেক বেশি। আমি ওই জন্য আজকের দিনটা আমার জন্য ভীষণভাবে মানে ভীষণ স্পেশাল। তখন ভদ্রমহিলা ভাবলেন যে এই কদিনের মধ্যে না বাড়িতে কেউ ফোন করেছে, ল্যান্ডলাইনে কেউ ফোন করেছে, না কোনো লোকজন এসছে বাড়িতে, তাহলে হঠাৎ করে কে দিল চাকরি? এত ভালো চাকরি পেয়েছে, বলছে যা যে পদে ছিল তার থেকেও উঁচু পদে চাকরি, তারপরে স্যালারিও নাকি অনেক হাই। বললো যথারীতি। ওই দিন তো ওই কাটলো, পরের দিন থেকে তো উনি অফিস যেতে শুরু করলেন। হ্যাঁ, আবার উনি অফিস যাচ্ছেন, এই যাচ্ছেন। এবার দেখবেন আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, এবং একটু এই ঘটনাটি যেটা বলছি তার মধ্যে না একটু বড়দের কিন্তু ব্যাপার স্যাপার রয়েছে। তো কি হয়েছে, ওই ভদ্রমহিলা মানে যেটা বললেন আমাকে যে দিদি জানেন তো স্বামী স্ত্রীর অনেক রকম মুহূর্ত কাটে, তো ভালো মন্দ অনেক রকম মুহূর্ত কাটে। বলছে যে আর দেখবেন একটা জিনিস, দিদিভাই যেটা বলেছেন এটা অবশ্য আমারও মত, যে স্বামীরা স্ত্রীদের কাছে এই মাথা ধরেছে, মাথাটা টিপে দাও তো, কোনো স্বামী একটু পাটা টিপে দাও তো, একটু চুলটা নেড়ে দাও না প্লিজ, পিঠটা একটু চুলকে দাও, এগুলো তো চলতে থাকে। এগুলো কিন্তু আবার স্ত্রীরা খুব কমই পান, তাই না? পান না বললেই চলে। তো যাই হোক, পুরুষাসিত সমাজ এইটুকু তারা দাবি করেন, আমরাও কিন্তু হাসি মুখে করে দিই। তো ওই রকম সময় বলছে একদিন রাতের অন্ধকার, রাত্রিবেলা তখন আর কি অন্ধকার, আমাকে উনি বললেন, মানে ভদ্রমহিলার স্বামী বললেন যে একটু আমার মাথাটা চুলটা একটু টেনে টেনে দাও না। বললো এগুলো প্রায় বলতেন উনি। তা আমি ইচ্ছে হোক অনিচ্ছায় হোক আমি চুল টানবো বলে মাথার কাছে যেই আমি এগিয়ে, মানে উনি ধরুন এক ভদ্রলোক ভদ্রমহিলা পাশাপাশি শুয়েছেন, উনি মানে ভদ্রলোক একটা দেয়ালের দিকে পাশ ফিরে শুয়ে আছেন, পাশে ভদ্রমহিলা শুয়ে আছেন। তো ওপাশ থেকে উনি বলছেন আমার একটু চুলটা একটু টেনে টেনে দাও না, আর ভদ্রমহিলা খাটে বিছানার ধারে শুয়েছেন। বললো আমি যেই ওই চুলটা টানার জন্য আমি গেলাম ওখানে ওর মাথাটার কাছে, বলল দিদিভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, আমাকে কেউ 2টো হাত দিয়ে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল, সেটা আমি পরিষ্কার বুঝলাম, পরিষ্কার। এবং আমি অবাক হয়ে নিচে পড়ে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড বলছে বাহ খুব ভালো হচ্ছে, একটু এদিকটা দাও, ডান দিকটা একটু টানো, বাঁ দিকে চুলটা একটু টানো। আমি অবাক হয়ে দেখতে লাগলাম যে ও এরকম করছে দেয়ালের দিকে তাকিয়ে, মানে দেয়ালের দিকে পাশ ফিরে তাকিয়ে না,
পাশ ফিরে, সেটা রাত্রিবেলা, উনি জেগে আছেন কি জেগে তো আছেন ঠিক কথা, চোখ খোলা কি বন্ধ উনি পড়ে গেছেন উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি বুঝতে পারছেন যে ওই ওনার হাজব্যান্ডের মাথার চুল কিন্তু কেউ টেনে টেনে দিচ্ছে, এটা কিন্তু উনি বুঝতে পারছেন। কারণ চুল টানলে, চুল যতই ছেলেদের চুল ছোট হোক, চুল টানলে দেখবেন যে জায়গা চুলটা আমরা ধরে টানছি সেইখানটা চুলগুলো কিরকম সরে সরে যায় না, এইটা কিন্তু উনি পড়ে গিয়েও মেঝেতে, উনি ডিম লাইট জ্বলছে যেহেতু উনি দেখতে পাচ্ছেন, এবং হাজব্যান্ড কিন্তু খুশি হচ্ছেন এবং বলছেন এখানে চুলটা টেনে দাও, ওখানে চুলটা টেনে দাও। বলছে আমি কিচ্ছু বললাম না, আমি আস্তে আস্তে পাশে বিছানায় উঠে শুলাম, এবং হাজব্যান্ডও একটা সময় বলল থাকার দরকার নেই, বললো আমি পাশে গিয়ে শুলাম, কিন্তু আমি আমার গায়ে কাঁটা দিচ্ছে, যেটা হচ্ছেটা কি, এই কিন্তু উপদ্রব শুরু হলো। বলছে এই নিয়ে ওনাকে আমি এতটাই ঘেন্না করতাম, আমি কিন্তু ওনাকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমার সংসারে একই নতুন উপদ্রব শুরু হলো। বললো এটা তো প্রথম দিন হলো। দ্বিতীয় দিন মনে করুন আমি, আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে, এবার সন্ধেবেলার দিকে এসে কিছু টিফিন করতেন, আমি সন্ধেবেলা রান্নাঘরে গেলাম, কিছু বানাতে বানাতে আমি হয়তো, হয় না যে আমি হয়তো, উনি যেভাবে বলেছেন যে চিড়ের পোলাও বানাচ্ছি, তো আমি প্রথমে সবজি টবজিগুলো আমি ভেজে টেজে নিয়েছি, নিয়ে এবার চিড়েটা ধুয়ে রাখা আছে, আমি মিক্সিং করবো বলে চিড়েটা আনতে গেছি। বললো আপনি দিদিভাই বিশ্বাস করবেন না, আপনা থেকে খুন্তি কিন্তু, যেমনভাবে মহিলারা হাত দিয়ে খুন্তি নাড়ে, আপনা থেকে কিন্তু ওই ভাজাটা নাড়াচাড়া হচ্ছে। হ্যাঁ, মানে যেন মনে হচ্ছে আমি চিড়েটা আনতে গেছি, তো চিড়েটা পাশেই ধুয়ে রাখা আছে, চিড়েটা আমি আনছি, যদি ওই ভাজাটা পুড়ে যায় ওই জন্য কেউ নাড়ছে। এবার আনলে এটা আমার মনের ভুল মনে করে যেই আমি খুন্তিটা চেপে ধরলাম, আমার যেন মনে হলো আমি কারো হাতের ওপর ধরলাম, কিন্তু সেটা কয়েক সেকেন্ড, তারপরে কিন্তু আবার নর্মাল হয়ে গেল সব কিছু। এইভাবে কিন্তু দিনের পর দিন চলতে থাকে। এবং আমার হাজবেন্ড মানে ওনার বক্তব্য অনুযায়ী বলছে আপনি ভাবতে পারবেন না তার উন্নতি বলে আছি কোথায়। হ্যাঁ, বলছে যা মন করছে বাড়িতে লাগুক না লাগুক এনে ভরছে, বন্ধু বান্ধব আসছে, মদের পার্টি হচ্ছে, উনি বিভিন্ন ক্লাবে যাচ্ছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, মানে চূড়ান্ত মানে রমরমিয়ে উনি যা করছেন, যে অফিসে চাকরি করছেন, বলো আমি কোথায় করছেন কি করছে আমি কিচ্ছু জানি না, কিন্তু এই রকম বলো টাকার বিছানায় ধরতে গেলে উনি শুয়ে আছেন। হ্যাঁ, আর আমার প্রয়োজন হোক না হোক, আমার প্রত্যেক মাসে পারলে প্রতি সপ্তাহে মোটা গয়না আসছে, বানিয়ে দিচ্ছে। তো এইভাবে তো চলতে থাকে। কিন্তু আমি তো প্রমাদ গুণী, যে উনি বলছেন যেটা, যে আমরা সবসময় জানি ভগবান যখন দুহাত উপর করে দেন না, তার পিছনেই কিন্তু থাকে দুঃখ। এটা কিন্তু উনি বলছেন, আমি কিন্তু এটা মানি, আমি কিন্তু প্রমাদ গুণী, এবং আমি ভাবি যে আবার কি জানি কি ভয়ঙ্কর দিন আসছে, এছাড়া বাড়িতে তো এই উপদ্রব রয়েই গেছে। বলছে যে এর পর থেকে জানেন তো আমার স্বামীর সেবা আর আমায় করতে হয় না, পা টিপে দাও, আমি ধারে কাছেও যাই না, আমি বসে বসে দেখি, তিনি কিন্তু বলছেন বাহ খুব ভালো টেপা হচ্ছে, এই পাটা একটু দাও। এটা কিন্তু রাত্রিবেলা করে যখন উনি শুয়ে পড়তেন তখন আমার কাছে এই আবদারগুলো করতেন, এগুলো আমাকে আর মেটাতে হয় না, কেউ আছেন যিনি কিন্তু এই ব্যাপারটা করে দেন, মিটিয়ে দেন। এবং রান্নাঘরেও ওরকম মাঝে মধ্যেই চলে, মাঝে মধ্যেই হয়তো উনি বলছেন যে আমি হয়তো ঘরের মধ্যে রয়েছি, আমি হয়তো ভাবছি যে ওর এই শার্টটা এভাবে পড়ে আছে, ভাঁজ করে দিই। বললো আমি দেখলাম, পরিষ্কার দেখলাম, ফট করে শার্টটা উড়ে বিছানায় পড়লো এবং শার্টটা নিজে ভাঁজ হয়ে যাচ্ছে। কি মারাত্মক ভাবুন। আপনা থেকে বলছি যে আপনি বিশ্বাস করবেন না, বা কেউ বিশ্বাস করবে কিনা আদৌ আমি জানি না, আপনা থেকে কিন্তু শার্টটা ভাঁজ হয়ে যাচ্ছে। বললো এইরকম হচ্ছে, চলছে। বলছে আমি এগুলো আর নিতে পারছি না, তো আমি অনেক করে ওনাকে আবদার করলাম,
আর উনিও তখন মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন। আমি বুঝতে পারছি যে আমি ছাড়া ওনার জীবনে প্রচুর মহিলার ইদানিং আমদানি ঘটছে, কারণ সেই সব জায়গায় উনি যাচ্ছেন, উনি বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় মহল্লায় উনি ঘুরছেন, এগুলো আমি বুঝতে পারছি। আর আমার সাথে তো কোনো সম্পর্কই নেই, আর আমিও চাইছি এই বন্দিদশা থেকে মুক্তি। আমি একভাবে ঈশ্বরকে ডেকে যাচ্ছি, এবং ঈশ্বরকে ডাকছি বলেই হয়তো ওই যে হাত, ওই যে একটা হাতের উপস্থিতি, যে হাতটা এসব করে দিচ্ছে, সেই বলছে আমি কিন্তু কোনোদিনও হাত দেখছি না, হাত কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু জামাটা ভাঁজ করা সেটা নিশ্চয়ই হাত দিয়েই হয়। হ্যাঁ, মাথায় চুল এলোমেলো করে দেওয়া, পা টিপে দেওয়া, পিঠ চুলকে দেওয়া, এগুলো একটা হাতই করে। খুন্তি নিয়ে সুন্দর খুন্তি রান্না করে বেড়াচ্ছে, এটা একটা হাতের দ্বারাই হয়। সেই হাত কিন্তু অদৃশ্য হাতকে কিন্তু আমি দেখতে পাইনি, কিন্তু এই জায়গাটা, এই যে হাত, এই হাত কিন্তু আমাকে ওই একবারই কিন্তু খাট থেকে ধাক্কিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু ভিন্ন আমি ওই জন্য, আর আমার স্বামী যখন কিছু বলতো সেটা রাত্রিবেলাই তো বললাম যে উনি বলেছেন যে স্বামী আবদার করতো, তখন কিন্তু উনি আর যেতেন না, ওই হাতই কিন্তু ওনার যা করার, মানে চুল মাথা টিপে দেওয়া, চুল টেনে দেওয়া, এইগুলো কিন্তু করতো। বললো আমার স্বামী কেন বুঝতে পারতো না, কিছু আমি বুঝতেও পারতাম না, আমি কাছেও যেতাম না, কারণ একবার আমায় ফেলে দিয়েছিল, এবার আমায় হয়তো গলা টিপে ধরলে আমার কি হবে। বলছে জানেন তো দিদি, সেই ঘটনাটাই ঘটলো। অনেক বলতে 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 উনি আমাকে 2-3 দিনের জন্য ছুটি দিলেন বাপের বাড়ি যাওয়ার জন্য। তা যাই হোক, আমার দাদা এসেছিলেন, এসে তো আমাকে নিয়ে চলে গেলেন বাপের বাড়িতে। এবার বাপের বাড়িতে গিয়ে আমি তো ওই 2-3টে দিন আমি তো মহা সুখে আছি, মহা আনন্দে আছি। তা বাপের বাড়ি ফোনে উনি প্রথম রাত্রে কিন্তু ফোন টোন করলেন, হ্যাঁ, ফোন করে কথাবার্তা হলো, সব কিছু হলো। আচ্ছা, দ্বিতীয় রাত্রে উনি ফোন করলেন, কথা হলো। এবার ওনার মানে 2 দিন না 3 দিন, উনি ভদ্রমহিলা বলেছেন আমার 3 দিন উনি বাপের বাড়িতে ছিলেন, 4 দিনের দিন উনি ফিরে যাবেন। এবার কি, চাবি কিন্তু ওনাদের স্বামী স্ত্রীর কাছে দুজনের 2টো চাবি। এবার 3 দিনের দিন মানে যখন উনি ফিরে গেলেন, গিয়ে দেখলেন 3 দিনের দিন কিন্তু ওনার হাজবেন্ড আর ওনাকে ফোন করেনি। তা ফোন করেনি, ওই ভদ্রমহিলা বলছে আমি তো জানি যে ও প্রচণ্ড বদমাস, ওর ক্যারেক্টার খারাপ, সব খারাপ, ও কোথায় রয়েছে, কার কাছে রয়েছে, 2 দিন ফোন করেছে, এই অনেক। হ্যাঁ, আমি আশাও করি না যে ও ফোন করুক। বলছে 3 দিনের দিন আমি বাড়িতে ফিরে গেলাম, ফিরে গিয়ে আমি দেখলাম যথারীতি উনি কিন্তু বাড়িতে নেই। তো উনি দরজা খুলে উনি ঢুকে পড়েছেন। এবারে 4 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, হঠাৎ করে বলছে 2জন লোক, তাদের আমি চিনি না, তারা বাড়িতে আসলো, এসে আমার একটা খবর দিল যে ওই ভদ্রলোক নাকি মারা গেছে। এবার আমি বাড়িতে জানালাম, আমার বাড়ির লোককে আমি পুরো অন্ধকারে রেখেছিলাম, আমি এসব কথা কিছু বলিনি। কিন্তু যাই হোক, আমার দাদা টাদা সবাই মিলে, আমার বাবা টাবা সবাই মিলে এলো, এসে নিয়ে ওই ভদ্রলোকদের সাথে মানে কথাবার্তা বলে টোলে, ওনাদেরকে আমি অপেক্ষা করিয়ে রেখেছিলাম, কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে আমি তো জানি না। তো ওনারা আসলেন, বলল দিদি বিশ্বাস করবেন না, আমার জীবনটা পুরো উনি নরক করে দিয়েছেন, এবং ওনার প্রতি এতগুলো বছর যে আমি মানে ওনার বিবাহিত জীবন প্রায় উনি যেভাবে বললেন 2-3 বছর কি 4 বছরের হবে, কিন্তু ওনার কোনো সন্তানাদি হয়নি। বলছে যে আমার জীবনটা পুরো উনি নরক করে দিয়েছিলেন, পুরো নরক। যেই মুহূর্তে আমি শুনলাম না যে উনি মারা গেছেন, বিশ্বাস করুন লোকের তো কান্না পায়, দুঃখ হয়, সব কিছু হয়, কিন্তু আমার এতটুকু দুঃখ হয়নি। আমি বরং আমার মুক্তির কথা ভাবছি, যে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমি ঠিক করে কমে কিছু ফুটে খেয়ে নেব, কিন্তু আমি বেঁচে গেলাম এর হাত থেকে। তো যাই হোক, এবার বাবা দাদা সবাই এলো, তাদের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে খবর পাঠানো হলো, সবাই আসলো, এসে টেসে নিয়ে তাকে উদ্ধার করা গেল। একজন কল গার্ল, তার বাড়িতে কিন্তু উনি মারা গেছেন। এবং কল গার্লের বিবরণ অনুযায়ী ওই ভদ্রলোক যিনি আর কি ওই গেছিলেন কল গার্লের কাছে, মানে এই ভদ্রমহিলার স্বামী, উনি যে গেছিলেন, এবং কল গার্লের বক্তব্য অনুযায়ী একটা সময় তো আমরা দুজনে ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে
দেখি বিশাল মানে চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, মানে ভয় পেলে মানুষের যেরকম হয় প্রচণ্ড ভয় ঠিকরে বেরিয়ে আসছে। এবং সাথে সাথে উনি তো ডাক্তার ফাক্তারকে কল করেন এবং খবর দেন, এবং ডাক্তার এসে দেখে বলেন যে না, ইনি হার্ট অ্যাটাক করে কিন্তু মারা গেছেন। এবং সেই কলকালের বিবৃতি অনুযায়ী, এবং ওর দাদা টাদা বাবা টাবা গেছিল, তারাও বলেছে যেটা গলায় নাকি এই দুটো জায়গায় আঙুলের ছাপ ছিল, যেন কেউ এইভাবে ধরে গলা টিপেছে। তা এদিকে পোস্টমর্টম এই সমস্ত করে টোরে দেখা গেছে যে উনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কিন্তু ওই কলগালকে নিয়ে নাকি অনেক দিন পর্যন্ত থানা পুলিশ হয়েছিল, কারণ যেহেতু এই ফিঙ্গারপ্রিন্ট কিছু পাওয়া গেছিল, যদিও সেটা পরে দেখা গেছে যে কলগালের নয়, কিন্তু সবাই অবাক, পুলিশ মহলও অবাক যে ওই ফিঙ্গারপ্রিন্ট কার ছিল, কেন গলায় ওরকম ছাপ এসেছিল। পরে এক ভদ্রলোক, এই মারা গেছে সব কিছু এই হয়ে গেছে, পরে কিন্তু এক ভদ্রলোক এই ভদ্রমহিলার কাছে, মানে যে দিদিভাই আমায় ঘটনাটি বলেছেন হলদিয়ার, তার কাছে কিন্তু আসেন, এসে কিছু ইনফরমেশন তিনি দেন। তিনি বলেন যে অফিসে চাকরি করতেন সে অফিসের নামটা করে বলেন যে আমি ওর খুব কাছের বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু আমি ওকে সবসময় চেষ্টা করতাম যে পাঁক থেকে বের করে আনতে। তো ও আমাকে একটা কথা বলেছিল বৌদি, সেই কথাটা আপনাকে জানাবার জন্য আমি এসেছি, এবং ওই জিনিসটা পারলে কিন্তু আপনি ফেলে দেবেন অতি অবশ্য। তখন উনি বলেন হ্যাঁ বলুন। বলছে যে ও আগে যেখানে চাকরি করতো আপনি নিশ্চয়ই জানেন। বলে হ্যাঁ জানি। বললো একদিন ঝড় বৃষ্টির রাতে ও যখন ফিরছিল, কাঁদতে কাঁদতে ফিরছিল অফিস থেকে, ওকে বার করে দেওয়া হয়েছিল এবং কিছু তছরূপ করেছিলেন বোধহয় আপনার স্বামী, সেরকমই ও বন্ধুকে শেয়ার করেছিল। তো সেটা ধরা পড়ে যাওয়ার পর থানা পুলিশ তারা করতে চেয়েছিল, তো ও বলেছিল যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, এই করে ও বেরিয়ে এসেছিল ক্ষমা টমা চেয়ে। তো ও যখন কাঁদতে কাঁদতে ফিরছিল আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন রাস্তায় নাকি একটি মহিলা দাঁড়িয়েছিল, খুব সাজগোজ করে। ও বলছে সে তাকালে চোখ ফেরানো যায় না, একজন মানে লাস্য মহিলা যাকে বলা হয়, সেই মহিলা ওকে ডাকে এবং ও চলে যায়। তখন মহিলা লাল কাপড় জড়ানো কিছু একটা জিনিস ওকে দেয়, বলেছিল এটা তুমি খুলে দেখবে না, এটা তুমি নিয়ে গিয়ে তোমার এমন জায়গায় যেখানে কারো হাত না পৌঁছে সেখানে রেখে দেবে। তা সেটা যে কি ও আমাকে এটা বলেছিল, তাই আমার বক্তব্য অনুযায়ী আপনি কিন্তু ওটা একটু দেখবেন এবং ওটা কিন্তু আর রাখবেন না, ওটা সম্ভব হলে ফেলে দেবেন। তো ওই ভদ্রমহিলা পরে ওই ওয়ার্ড্রপ চাবি ফাবি তো আর পেয়েছে কি পায়নি সে আমি জানি না, ভেঙে টেঙে নিয়ে তারপরে ওয়ার্ড্রপ খুলে উনি দেখেন লাল মানে শালু কাপড়ে জড়ানো, ওটা ছিল একটা এইটুকু হাতের কঙ্কাল, কবেকার একটা হাতের জীর্ণ একটা এইটুকু, ঠিক পাঞ্জা থেকে এইটুকু একটা হাতের কঙ্কাল। তখন উনি বুঝতে পারেন আচ্ছা, তার মানে এই হাতেরই এই খেলা কিন্তু বাড়িময় চলতো। এবং এই হাতই কি জানি কেন, হয়তো ওই ভদ্রমহিলা যেটা বললেন, হয়তো ও যে এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো, অন্য অন্য মেয়েদের কাছে যেত, এটা হয়তো সেই মহিলা চাইছিলেন না। হ্যাঁ, তাই জন্যই হয়তো গলা টিপে তাকে শেষ পর্যন্ত শেষ করে দিয়ে গেছিলেন। এবং হয়তো সেই রাতের সেই লাস্যময়ী যাকে বলেছে, সেই হয়তো এই হাতের অধিকারিণী কোনো এক সময় ছিলেন। তো এইটুকু বলে ওই দিদিভাই বলেছেন, তাহলে বুঝতে পারছেন তো যে কি ভোগা বা দুর্ভোগ আমার জীবনে গেছে। আজকে দিদিভাই বলেছেন যে উনি খুব ভালো আছেন, উনি নতুন আবার করে জীবনটাকে শুরু করেছেন, ওনার একটা ছোট বাচ্চা ছেলে আছে। তা যাই হোক, ওনারা খুব খুব ভালো থাকুক। আর এত সুন্দর একটা ঘটনা শেয়ার করবার জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আর এরকম যদি কোনো ঘটনা আপনাদের ঝুলিতে থাকে বা এই প্ল্যাটফর্মে বলার মতো কোনো ঘটনা যদি থেকে থাকে, একটু আমায় নক করবেন। ভৌতিক হতেই হবে এমন তো কোনো কথা নেই, অলৌকিকও সেটা হতে পারে। হ্যাঁ, একটু আমাকে প্লিজ নক করবেন। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, একটু আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন, তাতে আমাদের পরিবারটা আস্তে আস্তে একটু বড় হবে। আর নতুন বন্ধুদের কি বলবো, ভিডিও এতক্ষণ ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার ভিডিও চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।